হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা পড়বো ক্লাস 6 এ ভারত। ওকে, এটা হতে পারে আমাদের চ্যানেলের সব থেকে বড় ভিডিও, কারণ ভারত চ্যাপ্টারটা তোমরা জানো বড় চ্যাপ্টার, তো আমাকে একটা বড় ভিডিও বানাতে হচ্ছে, যাতে পার্ট পার্ট করে ভিডিও না বানাতে হয়। একটা ভিডিও দিয়ে তোমরা পুরো ক্লাসটা দেখে নিতে পারো, আর ভিডিওর মধ্যে চ্যাপ্টার দেওয়া থাকবে। চ্যাপ্টার হিসেবে তোমরা কিন্তু পরেও দেখতে পারো কোন চ্যাপ্টারে তোমার দেখতে হবে ভিডিওটা, ওই চ্যাপ্টার হিসেবে কিন্তু দেখতে পারো। ভিডিও চ্যাপ্টার্স দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ওকে, তো তা আমরা ভারত চ্যাপ্টারটা প্রথমে পড়ে নিই। ভারত চ্যাপ্টারটা ব্যাপারটা হচ্ছে আমাদের দেশ ভারত। ভারত সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, মানে ভারতে কীরকম হয়, ভারতে কোথায় কী থাকে, আর ভারতে কী পাহাড় আছে, ভারতে কী নদ নদী আছে, এইসব ব্যাপারে কিন্তু এই ভারত চ্যাপ্টারটা আলোচনা করা হবে। তো লেটস গেট স্টার্টেড। তোমরা বইয়ে দেখতে পাবে, প্রথমে বই খোলো আগে। ভারত চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভারতের অবস্থান লেখা আছে। এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, ভারতের অবস্থান নির্ণয় করো। ওকে, ভারতের অবস্থান নির্ণয় করো কোয়েশ্চেন দিলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এইটুকু উত্তর, এইটুকু জাস্ট এইটুকু উত্তর লিখবে। ভালো করে দেখে নাও, এইটুকু উত্তর লিখবে, ভারত কোথায় অবস্থিত। এখানে লেখা আছে নিরক্ষরেখার উত্তরে, অর্থাৎ উত্তরগুলোর দ্বারা মূল মধ্যরেখা মানে মাঝখান দিয়ে লেখা গেছে মূল মধ্যরেখা। পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে রয়েছে ভারত। ভারতের মূল ভূখণ্ড 8°4', এটা মেন উত্তর। ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8°4' উত্তর অক্ষরেখা ও উত্তরে 36°6' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। আবার পশ্চিমে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। ওকে, এবার ভারতের মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে, যেটা আমাদের কলকাতার কাছাকাছি দিয়েও গেছে, কিন্তু ওপরকে বলে উত্তর কর্কট ক্রান্তি, নিচেটাকে বলে দক্ষিণ কর্কট ক্রান্তি। ওকে, আর ভারতটা হচ্ছে উপসাগর দ্বারা বিস্তৃত, মানে চারদিকে কিন্তু ভারতের সাগর আছে, তাই জন্য ভারতকে একটা উপদ্বীপও বলা চলে। চারদিকে নেই বলতে গেলে, ভারতের নিচের দিকে আছে, তিনখানা সাগর আছে, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, তিনখানা সাগর আছে, তাই একে ভারতের উপদ্বীপ বললেও চলে। আর ভারতে কিন্তু দুখানা দ্বীপপুঞ্জ আছে, লাক্ষাদ্বীপ, একটা হচ্ছে আন্দামান নিকোবর। এগুলো হচ্ছে দ্বীপপুঞ্জ, অনেকগুলি ছোটো ছোটো দ্বীপ নিয়ে এগুলো গঠিত, এগুলো কিন্তু ভারতের আন্ডারে। এবার আমরা ভারতের রাজনৈতিক মানচিত্র আছে এখানে, ভারতের কিছু কথা বলব ভারত সম্পর্কে। ভারতের মূল ভূখণ্ড। ওকে, মূল ভূখণ্ড কি? ভারতের মূল ভূখণ্ড হচ্ছে তোমাদের, এক মিনিট, উত্তর দক্ষিণে কিন্তু 3214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার। আয়তন 32,87,782 বর্গ কিমি। তোমাদের বইটা আলাদা দেওয়া থাকতে পারে, আমার বই পুরোনো বই, মানে একটু পুরোনো বই, তো এখন এটা চেঞ্জ হয়েছে। যাই হোক, এইসব কোয়েশ্চেন পরীক্ষায় আসে না। ফার্স্টে এই দুটো কোয়েশ্চেন, মানে তিনটে কোয়েশ্চেন, 1, 2, 3, এই তিনটে কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসার চান্সই থাকে না। এগুলো কিন্তু উল্টো পাল্টা কোয়েশ্চেন, এগুলো দেয় না, কোনো স্কুলেই দেয় না এগুলো। এরপর আসছে ভারতের স্থান, এটা কিন্তু দিতে পারে। আয়তনে ভারতের স্থান সপ্তম। আর জনসংখ্যা কি? জনসংখ্যা ভারতে 2021 সালে জনসংখ্যা হয়নি, জনগণনা হয়নি। 10 বছর অন্তর অন্তর আদমশুমারি অনুযায়ী জনগণনা হয়। 2021 হওয়ার কথা ছিল, 2021 কিন্তু হয়নি। এবার 2000 হবে, এবার পরে কোনো দিন হবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কিন্তু 121 কোটি, কিন্তু বর্তমানে ভারতের জনসংখ্যা 142 কোটি এরকম। ওকে, বইয়ে যেটা লেখা থাকবে সেটাই লিখবে। 2011 সালের মধ্যে লেখা আছে এটা, কারণ 2011 পর জনগণনা আর হয়নি। এবার আসছে জনসংখ্যা বিচারে পৃথিবীতে ভারতের স্থান। আমার বইয়ে লেখা আছে দ্বিতীয়, কিন্তু এর বর্তমানে ফার্স্ট স্থান গঠন করেছে, মানে প্রথম স্থান অধিকারী ভারত। ভারতের জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, সো এটা ফার্স্ট হবে। আমার বইয়ে দ্বিতীয় লেখা আছে। সাক্ষরতার হার 74%, এটা কিন্তু হবে 78%। ওকে, সাক্ষরতার হার আমার বইয়ে 74 লেখা আছে। রাজধানী নিউ দিল্লি। বৃহত্তম শহর মুম্বাই। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য গোয়া। জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ।
জনবিরল রাজ্য সিকিম, আর সব থেকে জনঘনত্ব কম হচ্ছে অরুণাচল প্রদেশ। জনঘনত্ব বলতে বোঝায় 1 কিলোমিটারে কতজন লোক বসবাস করে। অরুণাচল প্রদেশে 1 কিলোমিটারে মাত্র 17 জন বসবাস করে, 17 জন মাত্র 1 কিলোমিটারে, পুরো ফাঁকা জায়গা, জায়গাটা অনেক বড় কিন্তু লোক অনেক কম থাকে। আর সিকিমের মোট জনসংখ্যা হচ্ছে মোটামুটি 6 লাখ মতো, বেশি জনসংখ্যা নয়। এবার আমরা পড়বো ভারতের রাজ্য রাজধানী। ভারতের রাজ্যের সংখ্যা 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল 7টি। কেন্দ্রশাসিত অঞ্চল মানে যেখানে ভোট হয় না, মানে ওখানে কোনো পার্টি কিন্তু লিড করে না, ওখানে ডাইরেক্ট ভারত সরকার দ্বারা ওখানে কিন্তু কাজকর্ম চালু থাকে। ওকে ইংলিশে বলে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। আর বর্তমানে রাজধানী হচ্ছে নিউ দিল্লি। আর 1956 সালে ভারতের রাজ্য ভাগ করায় ভারতের প্রধান ভিত্তি ছিল ভাষা। 1956 সালে ভারতের রাজ্যগুলো ভাগ করা হয়েছিল, ভাষার ভিত্তিতে ভাগ করেছিল, বাংলা, হিন্দি, গুজরাটি, এইসব ভাষার ভিত্তিতে কিন্তু ভারতের রাজধানীগুলোকে ভাগ করা হয়েছিল। আগে ভারতের রাজধানী ছিল কলকাতা। 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে নিউ দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়ে যায়। আর এখানে ভারতের কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। অনেকে মনে করো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, হিন্দি কিন্তু আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। ভারতের কোনো কিন্তু জাতীয় ভাষা নেই। ভারত 22টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, অনেকগুলো ভাষা আছে, এখানে কিন্তু 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংযোগকারী ভাষা ইংলিশ, কিন্তু দুঃখের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী অত ভালো ইংলিশ বলতে পারে না। যাই হোক, এবার আমরা পড়বো সাংস্কৃতিক ঐতিহ্য। ভারতে কিন্তু অনেক কিছু সাংস্কৃতিক ঐতিহ্য দেখা যায়, যেমন অনেক জায়গায় কুচিপুড়ি নাচ বিখ্যাত, মানে অন্ধ্রপ্রদেশের কথা বলছি আমি। অনেক জায়গায় ভারতনাট্যম বিখ্যাত, অনেক জায়গায় ছৌ নাচ বিখ্যাত। এরকম কিন্তু একটা নাচের ভিত্তিতেও করা যায়। আবার অজন্তা ইলোরা বা কোনো ঐতিহ্যময় স্থান যেমন তিরুপতির মন্দির, এসব কিন্তু এইসবের ভিত্তিতেও কিন্তু ভারতের ঐতিহ্য আছে। এখানে কিন্তু কয়েকটা ঐতিহ্য স্থান দেওয়া আছে, এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো পড়বে বাস। এবার আছে ভারতের ভৌগোলিক পরিবেশ। এখানে কিন্তু সৌম্য, কাকলি আর পিয়ালিরা ঘুরতে যাচ্ছে। ওকে, একজন গেছে মরুভূমিতে, একজন গেছে সমুদ্রে, একজন গেছে পাহাড়ে। এবার এদের কিন্তু একটা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়। ভারতের সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়, আমরা কিন্তু 6টি ভাগে ভাগ করতে পারি। উত্তরে পার্বত্য অঞ্চল, নদীঘটিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমী মেরু অঞ্চল, সমভূমির অঞ্চল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবার আমরা পড়ব উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে। উত্তরে পার্বত্য অঞ্চল বলতে বোঝায় হিমালয়ের যে মেন অঞ্চলটা উত্তরে, জম্মু কাশ্মীর, মানালি, সিমলা, দার্জিলিং, আর অরুণাচল প্রদেশে নামবাসরওয়া পাহাড় পর্যন্ত যে বিস্তৃত স্থান, ওটাকেই বলা হয় উত্তরে পার্বত্য অঞ্চল। পুরো মানে ম্যাপে যদি দেখো, এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে পুরো এতটা পর্যন্ত, এতটা, এটাকে বলে উত্তরে পার্বত্য অঞ্চল। এবার এখানে কি কি আছে, এটা অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। ওখানে ধনুকের আকার ভালো করে দেখো, কিন্তু দেখে তো বোঝা যায় না, ওরা নাম দিয়েছে। ওকে, এখানে কারাকোরাম পর্বতে গর্ডিন অস্টিন উচ্চতম শৃঙ্গ। গর্ডিন অস্টিন ঠিক আমাদের ভারতে নেই, ভারতের বাইরে আছে। আবার ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। জেমু হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, সিকিমের ওখানে জেমু হিমবাহ আছে। জেমু থেকে কিন্তু তোরসা নদী, সম্ভবত জেমু হিমবাহ থেকে তোরসা নদী বেরিয়েছে। এখানে মেন এই কয়েকটা এমসিকিউ আছে, মানে শর্ট কোয়েশ্চেন আছে। পর্বত শৃঙ্গ কাকে বলে, এগুলো কিন্তু 1 মার্কে আসতে পারে। পর্বতের চূড়াকে পর্বত শৃঙ্গ বলে। এবার পর্বত শ্রেণী, অনেকগুলো পর্বতের সারিবদ্ধভাবে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে। ডাইরেক্ট এরকম অবস্থান বলে ছেড়ে দেবে না, লিখবে অনেকগুলো পর্বতের সারিবদ্ধভাবে অবস্থানকে পর্বত শ্রেণী বলে। পর্বত গ্রন্থি, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও না দেখবে বিভিন্ন দিকে বিস্তৃত হয়, একে পর্বত গ্রন্থি বলে। এবার নতুন লাইনে লিখবে, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটি পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। এবং কিন্তু গুছিয়ে উত্তর লিখতে হবে, তাহলে কিন্তু পুরো নম্বরটা পাবে। উপত্যকা, দুটি পর্বতের মাঝে উঁচু অংশকে বলা হয় উপত্যকা। গিরিপথ, দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ।
গিরিপথ কিন্তু অলওয়েজ প্রাকৃতিক হবে, কেউ বানায় না। গিরিপথ পাহাড় কেটে কেটে গিরিপথ তৈরি হয়, বর্তমানে কৃত্রিম গিরিপথ তৈরি হচ্ছে, কিন্তু মেনলি গিরিপথ আগেকার দিনে প্রাকৃতিক হতো, এখনও প্রাকৃতিকই হয়, কিন্তু কয়েকটা জায়গায় যেমন মানালি শিমলা ওখানে গিরিপথ কিন্তু তৈরি হচ্ছে কৃত্রিমভাবে। হিমবাহ কি? চলমান বরফের স্তূপ, মানে হিমবাহ নদী কিন্তু কাজ সেম, হিমবাহ নদী কিন্তু জিনিসটা সেম। হিমবাহ হচ্ছে নদী যেমন জলের স্তরকে নিয়ে যাচ্ছে, হিমবাহ কী করে বরফের স্তরকে নিয়ে যায়, মোটা মোটা বরফ, প্রচুর বড় বড় বরফ ঘষতে ঘষতে নিয়ে যায়, অভিকর্ষের টানে ওপর থেকে নিচে পড়তে থাকে। হিমবাহ কিন্তু বরফের একটা বড় স্তূপ। এবার আমরা পড়ব হিমাদ্রি হিমালয়। উত্তর পার্বত্য অঞ্চল, উত্তর পার্বত্য অঞ্চলের একটা ভাগ হচ্ছে হিমাদ্রি হিমালয়। এই হিমাদ্রি হিমালয় সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এই অংশের উচ্চতা সব থেকে বেশি হয়, মানে এই অঞ্চলে থেকে বেশি উচ্চ কোথাও নেই। এইখানেই কিন্তু মাউন্ট এভারেস্ট আছে, যেটা আমাদের ভারতে নেই কিন্তু নেপালে আছে। আর এই ভারত নেপাল সীমান্তে মানে এই জায়গাটা করে সিকিমের সাইডটা করে আছে কাঞ্চনজঙ্ঘা। ওকে, এখানের পর একটা এমসিকিউ আছে। ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে এটা গডউইন অস্টিন হবে যত সম্ভব। না, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, ভারতের উচ্চতম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর পৃথিবীর তৃতীয় উচ্চতম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওকে, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ভারতে উপস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ওকে, এইগুলো কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে। এবার হিমাচল, হিমাদ্রির দক্ষিণে অবস্থিত। এখানে কিন্তু হিমাচল হিমালয়ে আছে কাশ্মীর। কাশ্মীর উপত্যকা অনেকেই ঘুরতে গেছে হয়তো কাশ্মীরে। কাশ্মীর হচ্ছে হিমাদ্রি হিমালয় ও পীরপাঞ্জি পর্বতশ্রেণী, এই দুটো পর্বতশ্রেণীর মাঝখানে আগে ছিল হ্রদ, নদী ছিল। এই নদীর মধ্যে পলি বালি থাকে, এই পলি বালিগুলো জমে সমতলে পরিণত হয়েছে। পলি বালি জমতে জমতে বহু বছর ধরে জমতে জমতে বড় মানে সমতল ভূমি পরিণত হয়েছে। সমতল ভূমিতে পরিণত হওয়ার পর ওই জায়গাটার নাম হয়ে গেছে কাশ্মীর। এটা কিন্তু কোটি কোটি বছর সময় লেগেছে, অনেক বছর ধরে এটা কিন্তু কাজটা চলছিল। এবার শিবালিক, শিবালিক কি? শিবালিক হচ্ছে কাশ্মীর হিমালয় থেকে একটু দূরে অবস্থিত, এটা হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচল পর্বতের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। দুন কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। দেরাদুন হচ্ছে ভারতের বৃহত্তম দুন, এটা কিন্তু 75 কিলোমিটার দীর্ঘ। ভারতের সব থেকে বড় দুন হচ্ছে দেরাদুন। আর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। তরাই কিন্তু পশ্চিমবঙ্গেও দেখা যায়। এবার আসছে 2 নম্বর পয়েন্ট, মানে 2 নম্বর ভাগটা, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল। মানে নদীতে যে পলি কাকড় থাকে এগুলো জমে জমে যে সমভূমি গঠিত হয় তাকেই বলে নদী গঠিত সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি প্রধান নদ নদী আছে। আর সমভূমি অঞ্চলে মাটি কী হয়? প্রচুর উর্বর। উর্বর কেন হয়? এখানে কিন্তু পলি বালি কাঁকড় এইসব জিনিসগুলো দিয়ে তৈরি হয়, তাই জন্য সমভূমি এই অঞ্চলে মাটি খুবই উর্বর হয়, চাষবাস খুব ভালো হয়, যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে মানুষ প্রচুর পরিমাণে বসবাস করে। সমভূমি অঞ্চলে বসবাসের মেন কারণ হচ্ছে এখানে কিন্তু ওয়েদারও ভালো থাকে, মানে নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে বেশিরভাগ সময়, চাষবাস ভালো হয়, যাতায়াত ভালো, প্রভৃতি কারণে কিন্তু কাজকর্ম ভালো পরিমাণে চলতে থাকে। তাই জন্য সমভূমি অঞ্চলে কিন্তু জনসংখ্যা মানে বসবাস প্রচুর পরিমাণে বেশি। এবার আমরা পড়বো গঙ্গা নদী, মানে নদ নদী মেনলি পড়বো, ভারতের নদ নদী সম্পর্কে। এক নজরে গঙ্গাটাকে দেখিনি। গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 250 কিলোমিটার। ভারতে মানে ভারতে মনে হয়, ভারতের বাইরে মনে হয় 400 কিলোমিটার মতো, 200 কিলোমিটার মতো আছে, মানে বাংলাদেশে। আর বেশিরভাগটি ভারতে আছে। এটা ভারতের বৃহত্তম নদী, দীর্ঘতম নদী। এই প্রধান উপনদী হচ্ছে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রবাহপথে গড়ে ওঠা প্রধান শহর হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে কিন্তু গঙ্গা নদীর উচ্চ প্রবাহ দেখা যায়, গঙ্গা প্রচুর স্পিডে প্রবাহিত হয়। ওখানে চেন দেওয়া থাকে এখন পর্যন্ত, চেন দেওয়া যাতে কোনো মানুষ তলিয়ে না যায়, এখানে তো হরিদ্বারে চেন দেওয়া থাকে। এবার ওখানে এত স্পিড, আর যখন পশ্চিমবঙ্গে আসছে হাওড়া, কলকাতা, হুগলি নদী যখন আসছে
তখন কিন্তু গঙ্গার স্পিড প্রচুর পরিমাণে কমে যায়। এই কমে যাওয়ার কারণগুলো কিন্তু আমরা ক্লাস 7-এ পড়বো, আর তারপর আবার ক্লাস 10-এ পড়বো। এগুলো কিন্তু এখন 6-এ নেই, তো এগুলো নিয়ে অত আলোচনা করে লাভ নেই। এরপর কি কানপুর, এলাহাবাদ, বারাণসী, কলকাতা, এগুলো সব কিন্তু গঙ্গার জন্য সৃষ্টি হয়েছে, মানে পলি দিয়ে সৃষ্টি হয়েছে। এমনি বদ্বীপ অঞ্চলের কাছে হচ্ছে কলকাতা। গঙ্গা নদী সম্পর্কে কিছু লেখা আছে, সেগুলো একটু আলোচনা করি। ফার্স্ট কি, গঙ্গোত্রী হিমবাহে গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। কোয়েশ্চেন দিতে পারে পরীক্ষায়, প্রথম অবস্থায় গঙ্গার নাম কি? উত্তর হবে ভাগীরথী। উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা, ভাগীরথী, হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। পদ্মাটা চলে গেছে বাংলাদেশে, ভাগীরথী হুগলি মানে হুগলি নদীতে গেছে কলকাতা দিয়ে হাওড়া হয়ে পুরো বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবার আমরা বলবো ব্রহ্মপুত্র হ্রদ। ব্রহ্মপুত্র নদ কিন্তু আমাদের গঙ্গার থেকে কিন্তু 400 কিমি বেশি, কিন্তু গঙ্গার দৈর্ঘ্য কিন্তু কম ব্রহ্মপুত্রের থেকে। তাও গঙ্গাকে আমরা কিন্তু ভারতের দীর্ঘতম নদী বলি, কারণ গঙ্গার বেশিরভাগ পথটাই ভারতের মধ্যে, আর ব্রহ্মপুত্রের পথ কিন্তু নেপাল হয়ে ভারতে ঢুকেছে অরুণাচল প্রদেশ দিয়ে। তাই ব্রহ্মপুত্র হ্রদকে কিন্তু আমরা ভারতের বৃহত্তম হ্রদ বলতে পারি না, নদ বলতে পারি না। এর দৈর্ঘ্য বেশি হতে পারে। তিব্বতের সাংপো নামে পরিচিত উপনদী লোহিত, মানস, তিস্তা, তোরসা। প্রভাবতে গড়ে ওঠা প্রধান শহর হচ্ছে ইটানগর, নরগাঁ, ডিব্রুগড়, গুয়াহাটি। ডিব্রুগড় থেকে কিন্তু একটা ট্রেন ছাড়ে বিবেক এক্সপ্রেস, কন্যাকুমারী পর্যন্ত যায়। এটা হচ্ছে ভারতে, বারবার পৃথিবী বলে দিচ্ছে, ভারতের সব থেকে দীর্ঘতম ট্রেন। 74 ঘন্টা পর্যন্ত এই ট্রেনটা চলে। সব থেকে দীর্ঘতম ট্রেন কিন্তু বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ছাড়ে। মাথায় এলো তাই বলে দিলাম। ওকে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নামে বললাম। এবার হচ্ছে সিন্ধু নদ। সিন্ধু কিন্তু ভারতের বাইরে চলে গেছে, সেম। কৈলাস পর্বতে একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের উপর প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশ্যই আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধু নদ কিন্তু 2880 কিমি। এই দৈর্ঘ্যগুলো কিন্তু পরীক্ষা আসে না, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, দৈর্ঘ্য কিন্তু পরীক্ষা দেয় না। উপনদী দিতে পারে শতদ্রু, ভালো করে পড়বে, শতদ্রু আর বিপাশা দুটো পড়ে নেবে, আর ইরাবতী, এটা কিন্তু মেন, মানে মনে রাখতে পারবে এগুলো। হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহপথে গড়ে ওঠা প্রধান শহর হচ্ছে লেহ, শ্রীনগর। দুটো অঞ্চলই কিন্তু হেভি জায়গা। শ্রীনগর কিন্তু রাজধানী জম্মু কাশ্মীরের। এবার আমরা পড়বো মালভূমি। মালভূমি কি? মালভূমি একটা টেবিলের মতো জায়গা। মালভূমি সমভূমির থেকে প্রায় 300 মিটার উচ্চ হয়। ধরে নাও একটা সমভূমি আছে, সমভূমি, এর উপর যদি টেবিল আঁকি, এই ব্যাপারটা হবে মালভূমি। এটা কিন্তু 300 মিটারের মধ্যে হতে হবে, মানে 300 মিটারের বেশি হলে চলবে না, আর মোটামুটি 100 মিটারের উঁচুতে হতে হবে, তাহলে কিন্তু ওটাকে বলে মালভূমি। টেবিলের মতো হয় এটা। এই মালভূমি নিয়ে আমরা একটু আলোচনা করব। উপদ্বীপীয় মালভূমি উত্তরে সমভূমি, দক্ষিণ দিকে অবস্থান করছে, ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমি 3 দিকেই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, আর সমগ্র অঞ্চলটি গড় উচ্চতা 600 থেকে 900 কিমির মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ বাড়ছে। ওকে, আমি একটা জিনিস ভুল বললাম, সরি। 300 থেকে 600 মিটার হবে। মালভূমির উচ্চতা কিন্তু 300 থেকে 600 মিটার হয়, আর 300 মিটারের কম হলে চলবে না। 300 মিটারের কম হলে চলবে না, 300 মিটার থেকে 600 মিটার হলেই মালভূমি বলা হবে ওটাকে, আর টেবিলের মতো হতে হবে। ওকে, এবার আসছে মধ্য গাঙ্গেয় সমভূমি। নর্মদা নদীর সমগ্র এলাকাকে দুটি অংশে ভাগ করেছে। মালব, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ছোটনাগপুর, এরম বহু মালভূমি এখানে দেখা যায়। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত। এই মালভূমি অঞ্চল থেকে বহু নদী সৃষ্টি হয়েছে, যেমন নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় ওরকম দেয় না, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। দক্ষিণাত্যে মালভূমি কি? দক্ষিণাত্যে মালভূমি কয়েকটা পয়েন্ট করে লেখা আছে, এগুলো জাস্ট পড়বে তোমরা, বাই চান্স যদি পরীক্ষা দিয়ে দেয় যাতে লিখতে পারো।
বলছি না যে একদম দেয় না, এগুলো কিন্তু পরীক্ষা মাঝে মাঝে দিতে পারে। এবার পূর্বঘাট পশ্চিমঘাট। পশ্চিমঘাট পরবর্তী উত্তর ভাগের নাম সহ্যাদ্রি। এমসিকিউ, আবার এমসিকিউ আছে, এমসিকিউগুলো ভালো করে পড়বে। বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ থাকে তার টামে। এমসিকিউ বেস্ট কোয়েশ্চেন, কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু যখন ক্লাস 9-10-এ উঠবে, সেমিস্টার চালু হয়ে যাবে, তখন কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন এমসিকিউ থাকবে। একটা পুরো কোয়েশ্চেন পেপারই এমসিকিউতে থাকবে। সো এমসিকিউ ভালো করে মনে রাখা, প্র্যাকটিস করো। শুধু বড় কোয়েশ্চেন পড়লে কিন্তু পারবে না, এমসিকিউ কিন্তু নম্বর থাকে অনেকটা। আনাই মালাই পর্বতে আনাই নদী দক্ষিণাতে মালভূমি উচ্চতম অংশ। মানে এই পশ্চিমঘাট পূর্বঘাটকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, মালনাদ ও ময়দান। এই মালনাদের হচ্ছে উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাই নদী। এটা ডেকান ট্র্যাপ বলে এই জায়গাটাকে, ওকে, ডেকান ট্র্যাপ বলে। এরপর আমরা পশ্চিমে মরু অঞ্চল পড়ব। পশ্চিমে মরু অঞ্চলের ব্যাপারটা হচ্ছে, এখানে মরুভূমি, তোমরা জানো মরুভূমি বালি দ্বারা থাকে, পুরো প্রচুর পরিমাণে গরম থাকে। এই পশ্চিমে মরু অঞ্চলের উষ্ণতা তোমরা যদি দেখো 47 ডিগ্রি থেকে 50-60 ডিগ্রি পর্যন্ত চলতে থাকে। এত উষ্ণতা এখানে, এমনকি বৃষ্টিপাতও হয় না। বৃষ্টিপাত হতে হতে, যখন বৃষ্টিপাত হবে বলে হয়তো এক ফোঁটা চালু যদি হয় বৃষ্টিপাত, বৃষ্টিটা নিচে পড়তে পড়তে বাষ্পীভূত হয়ে যাবে, ঘনীভূত হয়ে যাবে, ওকে। এখানে কিন্তু উষ্ণতা এতটা বেশি। সো এখানে কোনো নর্মাল মানুষ থাকতে পারে না, এখানে এমনি উটিরা থাকে, ক্যাকটাস গাছ থাকে, এগুলো কিন্তু একটু নোট করবে। রাজস্থানে একবার পশ্চিম দিকে বরাবর অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল, এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়, নদী খুব কম দেখা যায়। অনিত্যবহ মানে শুধু বর্ষাকালে নদী হয়, সেরকম নদীকে বলে অনিত্যবহ, মানে বরফ জলে পুষ্ট নয়, বৃষ্টির জলে পুষ্ট। অল্প জল থাকা নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না, নদীগুলিকে অন্তর্বাহিনী নদী বলে। লুনি, এটা এমসিকিউতে দেয়, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। বই পড়ে নিয়েছে, উত্তরই পেলে না। এখানে ছোট্ট করে লুকিয়ে রাখা আছে উত্তরটাকে, যে লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী। এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দিলে কিন্তু পারবে না তোমরা, তাই বলে দিচ্ছি প্র্যাকটিস করো এই কোয়েশ্চেনগুলো, রিডিং পড়ে পড়ে এমসিকিউগুলো আন্ডারলাইন করে রাখো। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটিকে মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে। এখানে ওখানে বেলে মাটি, ঠিক আছে, মাটি জল ধরে রাখার ক্ষমতা প্রচুর কম। সো এখানে চাষবাস করার কোনো ব্যাপারই আসছে না, আর খুব কম সংখ্যক মানুষ বসবাস করে। এবার আসছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। উপদ্বীপীয় সমভূমি অঞ্চল কিন্তু পুরো পুরো গঙ্গা সমুদ্রের ধার বরাবর অবস্থিত, দেখতে পাচ্ছ ম্যাপটা দেখো একবার, ওকে। মানে উপদ্বীপের অঞ্চলটাকে মেনলি বলা হয় উপদ্বীপের সমভূমি অঞ্চল। উপদ্বীপ বলতে বোঝায় সমুদ্রের সঙ্গে উপকূলবর্তী অঞ্চল। উপকূলবর্তী অঞ্চলকেই বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ভারতের দক্ষিণ উপদ্বীপীয় মালভূমি, পশ্চিমে রয়েছে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর, আর নিচে রয়েছে ভারত মহাসাগর। দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলীয় সমভূমি, এবং পূর্বঘাট পর্বতমালা বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চল পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। পূর্ব উপকূলীয় সমভূমি হচ্ছে এই করমণ্ডল উপকূলে এই জায়গাটা, আর পশ্চিম উপকূল হচ্ছে এই জায়গাটা। দেখতে পাচ্ছ, পেন দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে এই যে করমণ্ডল উপকূল আছে, এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। এবার মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়লা বলে, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন দিতে পারে, 1 মার্কে দিতে পারে। দিলেও হয়তো মালাবার উপকূলের উপহ্রদকে কি বলা হয়, এরকম টাইপের কোয়েশ্চেন এখান থেকে হয়। এখানে তোমাদের আছে, দেখতে পাবে একটা ছক আছে, ছকটা পূরণ করতে হবে। পূর্ব উপকূলের সমভূমি শ্রেণী বিভাগ, একটা করমণ্ডল উপকূল, একটা উত্তর সরকার উপকূল, আর একটা পশ্চিম উপকূলীয় সমভূমি মালাবার উপকূল, একটা কঙ্কন উপকূল হবে, ওকে। এবার আমরা পড়ব দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ ব্যাপারটা কি, চারদিকে জলভাগ দ্বারা বিস্তৃত ভূভাগ হলো দ্বীপপুঞ্জ, মানে দ্বীপ। আর এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসঙ্গে দ্বীপপুঞ্জ বলে। দ্বীপপুঞ্জ কাকে বলে লিখলে কিন্তু দুটোই লিখে দেবে। বঙ্গোপসাগরে 265খানা ছোট ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে। আর আরব সাগরে 25টি বড় ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত।
এবার এখান থেকে কোশ্চেন আসে, বঙ্গোপসাগরে কটি দ্বীপ আছে বা কটি দ্বীপ নিয়ে গঠিত, আর আরব সাগরে কটি দ্বীপ নিয়ে গঠিত দিতে পারে। আরব সাগর বাঁ দিকেরটা আর বঙ্গোপসাগর ডান দিকেরটা। ওকে, পরে তোমাদের ভারতের জলবায়ু আছে, ক্লাইমেট। জলবায়ু চ্যাপ্টারটা তোমাদের পড়িয়েছি আগে, মানে আবহাওয়া জলবায়ু। সো এবার ভারতের ক্লাইমেট সব জায়গায় সেম হয় না, এটাই এখানে বলতে চেয়েছি। এবার এই পাতায় চলে এসো তোমরা, এই পাতায় আমি আছে সমুদ্রপৃষ্ঠে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। এটা কি হয়, 1000 মিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমতে থাকে। ওকে, এটা মাথায় রাখবে। এখানে বলেছে জনসন স্টেশন আছে না, জনসন, হাওড়া জংশন, তারপর যে জংশনগুলো আছে সেই জংশনের নিচে এইসব বোর্ড লাগানো থাকে স্টেশনে। এই স্টেশনের নিচে বোর্ডে কিন্তু উচ্চতা লেখা থাকে, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কতটা উচ্চে আছে। এটা কিন্তু মেনলি পাহাড়ি অঞ্চলে বেশি দেখতে পাবে, আর নর্মাল অঞ্চলে খুব কম থাকে এগুলো, মানে থাকবে, এটা অবভিয়াস থাকবে। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বলতে বোঝায় যে সমুদ্র ভূমিকা, সমুদ্র তল যেটা সমুদ্র তল থেকে কতটা উচ্চ অবস্থিত। যত উচ্চ অবস্থিত হবে তত ঠান্ডা বাড়বে, তত বায়ুর চাপও কমবে। এবার চরমভাবাপন্ন আর জলবায়ু কাকে বলে আর সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে পড়তে চাই। গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল মে মাসে টিভি খবরের কাগজ দেখলে খেয়াল করবে তোমরা, মুম্বাই, কোচি, চেন্নাই, কলকাতা বেশ গরম পড়ে, কিন্তু সেই সময় দিল্লি, লখনৌ, আম্বালা, চণ্ডীগড়ে আরও বেশি গরম পড়ে, কারণ সমুদ্র থেকে দূরে ঠান্ডা বা গরম দুটোই বেশি হয় বলে এই ধরনের জলবায়ুকে চরম ভাবাপন্ন বলে। আর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, তাই একে সমভাবাপন্ন জলবায়ু বলে। এবার এই ম্যাপটা যদি দেখো, এই ম্যাপে এই দেখো এখানটা দেখতে পাচ্ছ, এখানে সমুদ্রের কাছে আছে, সমুদ্রের কাছে আছে বলে সমুদ্রের একটা তাপমাত্রা জলের তার জন্য ওখানে উষ্ণতা কম থাকে। যত তুমি ভেতরে ঢুকতে চালু করবে, দুদিক দিয়ে যত ভেতরে ঢুকতে চালু করবে তত কিন্তু এখানে উষ্ণতা বাড়তে থাকবে, কারণ এখানে সমুদ্রের ভাবটা নেই এখানে, তাই গরমও বেশি পড়ে, ঠান্ডাও বেশি পড়ে। অনেক সময় সূর্যরশ্মি কিন্তু এখানে লম্বাভাবে পড়ে, মানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কিন্তু এখানে উষ্ণতা কম থাকে, কারণই হচ্ছে সমুদ্রের জন্য, চারদিকে সমুদ্র থাকে, এখানে কিন্তু বায়ু উষ্ণতা অতটা পরিমাণে বাড়তে পারে না, তাই জন্য এখানে কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার সত্ত্বেও এখানে সূর্যরশ্মি মানে এখানে তাপমাত্রা অনেকটা কম থাকে। মানে অ্যাপারেন্টলি এই জায়গাগুলোর তুলনায়, মানে মাঝখানে কোনো ভারতের জায়গার তুলনায় এই জায়গায় উষ্ণতা কিন্তু কম থাকে, কিছু ডিগ্রি হলেও কম থাকবেই। এবার আমরা একটা বৃষ্টিপাত অঞ্চল পড়বো, এখান থেকে একটা এমসিকিউ আসে, ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম লেখো। সেটা হচ্ছে মেঘালয় রাজ্যের মৌনসিনরামে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। পৃথিবীর, নট অনলি ভারত, পৃথিবীর সব থেকে বেশি সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌনসিনরামে। আর থর মরুভূমি, এখানে সব থেকে কম বৃষ্টিপাত হয়। ওকে, এখানে বৃষ্টিপাত হয়ই না বলতে গেলে। আর ভারতের জলবায়ুকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, ভারতের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলে। এবার এই মৌসুমী বায়ুর জলবায়ুর প্রভাবের ফলে ভারতের ঋতু বৈচিত্র্যকে 4টি ঋতুতে ভাগ করা যায়। ভারতে 4টে ঋতু, মেন ঋতু দেখা যায়, মানে মেন ছাড়া আরও 2-3টে ঋতু দেখা যায়, কিন্তু এই ঋতুগুলোকে ধরা হয় না। মেন ঋতু 4টে: শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। এই প্রথমে আমরা আলোচনা করবো গরমকাল নিয়ে। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যে প্রচুর গরম হয়, এই গরমটা কিন্তু এই গরমকালে এই মৌসুমি বায়ুর জন্য হয়। এখানে কিছু লেখা নেই এরকম। এখানে একটা কোশ্চেন আছে, লু আঁধি। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে, মানে উত্তর ভারতের কিছু অঞ্চলে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক বায়ু লু প্রবাহিত হয়। এই বায়ুর উষ্ণতার ফলে 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, তীব্র প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে পশ্চিম ভারতে, তখন এই তাপ প্রবাহের ফলে আদি সৃষ্টি হয়। ওকে, লু এখান থেকে কোশ্চেন দিতে পারে, লু কাকে বলে। এবার সেম কালবৈশাখী গরমকাল যেই শেষ হয় না, মানে গরমকাল চলতে থাকে,
গরমকালের মধ্যে বিকেলের দিকে হালকা ঝড় বৃষ্টি হয় বা প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গে মেনলি হয় এটা। আর অসমে এর নাম হচ্ছে বরদুই ছল্লা। ওকে, এই বৃষ্টিপাতটার নাম বরদুই ছল্লা, পশ্চিমবঙ্গের নাম কালবৈশাখী। এর ফলে 10 থেকে 15 ডিগ্রি উষ্ণতা কমে যায় আর শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও হয় মাঝে মাঝে, মেনলি ঝিরঝির করে বিকেলবেলা নর্মাল বৃষ্টিপাত হয়। আর বৈশাখ মাসে হয় বলে এটাকে কালবৈশাখী বলা হয়। এর ফলে আবহাওয়া কিন্তু আরামদায়ক হয়, গ্রীষ্মের দাবদাহের মধ্যে একটা আরামদায়ক একটা ফিলিং হয়। এরপর আসছে বর্ষাকাল, যেটা অনেকের ফেভারিট ঋতু। আমারও বর্ষাকাল ফেভারিট ছিল, এখন না, এখন শীতকাল ফেভারিট। কিন্তু মৌসুমি বায়ু আগমনকাল মানে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম, ভালো করে লিখে রাখো বইয়ে, দক্ষিণ পশ্চিম। শুধু মৌসুমি বায়ু নয়, মৌসুমি বায়ু কিন্তু 2 রকমের হয়, উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিম। মেনলি ভারতে 2 রকমের হয়। ভারতীয় জলবায়ুকে যদি মৌসুমি বায়ু জলবায়ু বলা হয়, তাই জন্য মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু ভারতে 90% বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ুর ফলে 90% বৃষ্টিপাত হচ্ছে। এই 90% বৃষ্টিপাত বর্ষাকালেই অনেকটা হয়ে যায়, আর অন্যান্য ঋতুতে কিছু কিছু হয়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ফলে ভারতে বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গ্রীষ্মকালের শেষে আসে ভারতে এসে নিম্নচাপ অঞ্চলে যায়, উচ্চচাপ থেকে নিম্নচাপে যায়, সেখানে বৃষ্টিপাত ঘটায়। দেখুন লেখা আছে, ভীষণ বেড়ে যাওয়ায় উষ্ণতা ভীষণ বেড়ে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণতা কম থাকে বলে উচ্চচাপ থাকে। উষ্ণতা কম থাকলে উচ্চচাপ, উষ্ণতা বেশি থাকলে নিম্নচাপ, এটা মাথায় রাখবে। উষ্ণতা বেশি তো নিম্নচাপ, আর উষ্ণতা কম তো উচ্চচাপ। সো এখানে উচ্চচাপ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই বায়ুর ফলে কিন্তু বৃষ্টিপাত হয়। তোমাদের স্কুলে কোশ্চেন দিতে পারে কোন বায়ুর ফলে বৃষ্টিপাত হয়, তখন কিন্তু ডাইরেক্ট মৌসুমি বায়ু লিখলে হবে না, তোমাদের লিখতে হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার আমরা আলোচনা করব বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এই ব্যাপারটা নিয়ে। তো বইটা এখন সাইডে রাখো, আমরা বোর্ডে চলে এসেছো। চলো, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা একটা পাহাড় আঁকছি আমি, দাঁড়াও। পাহাড় আঁকলাম, এটা পাহাড় একটা ধরে নাও। এই পাহাড়টা, এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আছে, এই বায়ুটা আসছে, পাহাড়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ধাক্কা খেলে কিন্তু বৃষ্টিপাত ঘটালো বৃষ্টিপাত ঘটে, যে জলীয় বাষ্প বেঁচে যাচ্ছে, বাঁচা জলীয় বাষ্পটা অপরের দিকে চলে যাচ্ছে। পাহাড়টা একটুখানি বেন্ড করি, মানে পাহাড়টা এরকমভাবে যাচ্ছে। ওকে, ওপরে উঠছে জলীয় বাষ্পটা, পূর্ণবায়ু উঠে উঠে অপরের দিকে আসছে। এটা বলে অনুপাত ঢাল, প্রতিপাত ঢাল। ওকে, অনুপাত ঢাল আর একটাকে বলে প্রতিপাত ঢাল। দুখানা ঢাল আছে পাহাড়ে, এই ঢালে বৃষ্টিপাত হচ্ছে, আর অপর ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা যাচ্ছে, গিয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারছে না, কারণ কারোর সাথে ধাক্কাও খাচ্ছে না। আর বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটাও কমে যাচ্ছে, কারণ এখানে জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্প এসে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে। তো এখানে আর জলীয় বাষ্প পূর্ণ বায়ু আবার ঘনীভূত হতে পারছে না, তো বৃষ্টিপাত এখানে হচ্ছে না। এই দিকে পাহাড়ি অংশটাকে বলে বৃষ্টির ছায় অঞ্চল। সেম জিনিস হয় মেঘালয় রাজ্যে। ধরে নাও এটা মৌসিনরাম, এই জায়গাটা হচ্ছে মৌসিনরাম, যেখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। প্রায় 11,000 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এখানে। মৌসুমি বায়ু জলবায়ু মানে বঙ্গোপসাগরে ক্রস করে ওপর দিয়ে উত্তর ভারত দিয়ে ঢুকছে। মৌসুমি বায়ু জলবায়ু মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করার পর আস্তে আস্তে যখন প্রবেশ করছে, এই পাহাড়টায় এদিকে মৌসিনরাম, অপরদিকে হচ্ছে অপরদিকে একটা রাজ্য, জায়গাটার নাম চেরাপুঞ্জি মনে হয়, আমার মাথায় আসছে না। এই জায়গাটার নাম চেরাপুঞ্জি। মৌসিনরামে অপোজিটে চেরাপুঞ্জি আছে, এই পাহাড়টার অপোজিটে। এই গোয়া মেঘালয়ের কয়েকটা পাহাড় আছে, হচ্ছে খাসি, গারো, জয়ন্তিয়া, এই কয়েকটা পাহাড়ে ধাক্কা কাটছে, এইদিকে মৌসিনরাম, এইদিকে চেরাপুঞ্জি। মৌসিনরামে বৃষ্টিপাত ঘটিয়ে দিল প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু আর জলীয় বাষ্প থাকছে না, অপরদিকে যখন যাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, তো আর বৃষ্টিপাত ঘটাতে পারছে না, তাই জন্য এটাকে বলে বৃষ্টির ছায় অঞ্চল। ওকে, এই জন্য কিন্তু একই জায়গায় অবস্থান করছে দুটোর জায়গা, তাও কিন্তু একটাই বেশি বৃষ্টিপাত হচ্ছে, একটাই কম বৃষ্টিপাত হচ্ছে, এটাই মেন কারণ।
এবার আমরা করবো মৌসুমি বায়ু বৈশিষ্ট্য। মৌসুমি বায়ু কিন্তু গোটা দেশে সেম টাইমে, মানে প্রত্যেক বছর সেম টাইমে আসে না। এক বছর লেটে আসে, এক বছর তাড়াতাড়ি চলে আসে। তাড়াতাড়ি এলে বন্যা হয়, লেটে এলে খরার পরিস্থিতির সৃষ্টি হয়। এটাই হচ্ছে মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য। ওকে, বৈশিষ্ট্যটা হচ্ছে নেগেটিভ বৈশিষ্ট্য। এই জন্য কিন্তু ভারতের কৃষি যেগুলো হয়, কৃষি প্রধান দেশ ভারত, 65% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। এই কৃষি প্রধান দেশে কিন্তু মেনলি জলসেচের সাহায্যে কৃষি কাজ করা হয়, কারণ মৌসুমি বায়ুর বৃষ্টিপাতটা অনিয়মিত, প্রত্যেক বছর সেম টাইমে আসবে না, সবাই জানে। তাই কিন্তু এখানে জলসেচের ব্যবস্থা করে কিন্তু কৃষিকাজ করা হয়। সেকেন্ড কি, খামখেয়ালির জন্য কোথাও বন্যা কোথাও করা হয়, এটা কিন্তু সেম পয়েন্টই হবে। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যে করমণ্ডলে দুবার বৃষ্টিপাত কেন হয়, ভালো করে ম্যাপটা দেখে বুঝবে। যে বৃষ্টিপাতটা ঘটিয়ে দিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ওই বায়ুটা শীতকালে আসার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু যখন প্রবেশ করে ভারতে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা এদিক দিয়ে বেরোতে থাকার সময় এদিক দিয়ে একটা বায়ু ঢুকছে। আর এখানে অনেক পাহাড় আছে, এই পাহাড়ের ধাক্কাকে দুটো বায়ু সংঘর্ষে একটা আর্দ্র বায়ু, মানে বঙ্গোপসাগরের বায়ুটা আর্দ্র, আর দক্ষিণ পশ্চিম মৌসুমে যেহেতু জলীয় বাষ্প নেই, ওই বায়ুটা হচ্ছে শুষ্ক বায়ু। এই শুষ্ক বায়ু আর্দ্র বায়ু সংঘর্ষে ধাক্কাকে একটা জঞ্জাল সৃষ্টি করে। আর এই পাহাড়ের মধ্যে যেহেতু ধাক্কাটা খাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে দেয় হালকা পরিমাণে। এভাবেই কিন্তু করমণ্ডলে দুবার বৃষ্টিপাত হয়, শীতকালে একবার হয়, একটা মানে বর্ষাকালে হয়। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। এরপর আমরা পড়বো শরৎকাল সম্পর্কে। শরৎকাল কি, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল। তোমাদের হয়তো কোয়েশ্চেন দিতে পারে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালকে কী বলে, আগমনকালকে কী কালে বলে, বা হ্যাঁ আগমনকালকে কী কালে বলে আর প্রত্যাবর্তনকালকে কী কালে বলে। এটা কিন্তু দুটো কোয়েশ্চেন হয়, একটা উত্তর বর্ষাকাল, একটা হবে শরৎকাল। ওকে, আর প্রত্যাবর্তনকালে কোন বায়ু প্রবাহিত হয়, উত্তর পূর্ব মৌসুমি বায়ু, যে বায়ুটার কথাই আমি একটু আগে বলছিলাম। সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে। ওকে, যেটা বলবো, এই বায়ুটা প্রবাহিত হয় স্থলভাগ থেকে জলভাগের দিকে, মানে শুষ্ক বায়ু। স্থলভাগে কিন্তু জল থাকে না, তো জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। স্থলভাগ থেকে জলভাগে পরিবাহিত হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলভাগ থেকে স্থলভাগে যায়, উত্তর পূর্ব স্থলভাগ থেকে জলভাগে আসে, মানে একটা শুষ্ক বায়ু একটা আর্দ্র বায়ু। ওকে, আর এখানে টাইমটা ভুল দিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ, মানে এখন সেপ্টেম্বর মাসের শেষ। সো এখন দেখতে পাচ্ছ প্রচুর গরম, মানে আমি যে টাইমে ক্লাস করাচ্ছি সেপ্টেম্বরের 30 তারিখ আজকে প্রচুর গরম। শরৎকাল পড়েই নি এখনও, আর কাশফুলে তো দেখাই নেই, বলতে গেলে কাশফুল এখনও ফোটেনি। তো টাইমটা ভুল আছে, কিন্তু সায়েন্টিফিকলি টাইমটা ঠিক দেওয়া আছে, কিন্তু বর্তমান যে অবস্থা গরম বেড়ে গেছে, সো এখন টাইমটা এই হিসাবে টাইমটা ভুল, টাইমটা চেঞ্জ করা উচিত। এবার আসছে শীতকাল, সবার ফেভারিট, মানে অনেকেরই ফেভারিট শীতকাল। এই সময় ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক বায়ু উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে, ঝিরঝিরি বৃষ্টি হয়, তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। কিন্তু এটা আমাদের এখানে হয় না, এটা হয় রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ওই দিকে, মানে ম্যাপে দেখতে পাচ্ছ দেওয়া আছে হরিয়ানা, পাঞ্জাব ওই দিকটা হয় পশ্চিমী ঝঞ্ঝা। কেন হয়, ভূমধ্যসাগরে ঝঞ্ঝার সৃষ্টি হয়, একটা ভূমধ্যসাগরে ঘূর্ণাবাতের সৃষ্টি হয়। সেই ঘূর্ণাবাতটা ইরান, ইরাক, পাকিস্তান এইসব পাল্টে, মানে এইসব পূর্ব দিকে অগ্রসর হতে হতে ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশ করার পর একটা মানে এটা ঝঞ্ঝা বৃষ্টিপাতের বায়ু, মানে বৃষ্টিপাত ঘটাতে এসছে ভারতে, এসে ঝিরঝির করে বৃষ্টিপাত ঘটায়। আর শীতকালে বৃষ্টিপাত হয় না, শান্ত আবহাওয়া থাকে। শান্ত আবহাওয়ার মধ্যে ঝঞ্ঝা পড়ছে, মানে একটা ঝড় বৃষ্টির সৃষ্টি করছে, তাই জন্য একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। পশ্চিম দিক থেকে এসে শান্ত আবহাওয়াকে অশান্ত করে দিচ্ছে, তাই জন্য একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। ওকে, ভূমধ্যসাগরে গোলযোগের কারণে এই বায়ুটা প্রবাহিত হয়, আর এর ফলে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়। আর এখানে মৌসুমি বায়ুর প্রভাব লেখা আছে, এটা কিন্তু ওইটুকু লেখা, ক্লাস 10-এ যখন উঠবে এটা নিয়ে একটা গোটা 5 নম্বরের কোয়েশ্চেন আছে, মানে 2 পাতা লিখতে হবে এই উত্তরটা। ওকে, 2 পাতা লিখতে হবে, এখানে দেখো 2 লাইনে শেষ করে দিয়েছে। কিন্তু তোমাদের অত ক্লাস দেওয়ার দরকার নেই, 6-এ অত কিছু নেই। সো আস্তে আস্তে ক্লাস বাড়বে, তখন কিন্তু বেশি বেশি পড়তে হবে, এখন অত পড়ার চাপ নিয়ে লাভ নেই।
মেনলি প্রভাবটা এনে কিছুই নেই, সব কিছু মৌসুমি বায়ুর উপর ডিপেন্ডেন্ট, মানে মেনলি কৃষিটা ডিপেন্ডেন্ট, কৃষির কাজে জল লাগে, জলটার জন্য কিন্তু কৃষি মানে মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে দরকার, এখানে অত দরকার নেই। এবার আছে ভারতের মাটি, ভারতের মাটি কিন্তু ইম্পর্টেন্ট, ভারতের নানা জায়গায় নানা মাটি দেখা যায়, অনেক জায়গায় কালো মাটি, রেগুর মাটি, ল্যাটেরাইট মাটি, নানা রকমের মাটি আছে ভারতে। এই মাটির একটা ম্যাপ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, ল্যাটেরাইট মাটি এই বেগুনি রঙেরটা, মানে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি ল্যাটেরাইট মাটি দিয়ে গঠিত, তাই জন্য ওখানে সারা বছর উষ্ণতা বেশি থাকে, ল্যাটেরাইট মাটি থাকার জন্য ওখানে উষ্ণতা প্রচুর পরিমাণে বেশি থাকে। সেম এখানে পশ্চিম উপকূলেও কিন্তু ল্যাটেরাইট মাটি। আর এই কালো মৃত্তিকা যেটা দেখছো রেগুর মাটি, কালো মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, এইটা কিন্তু ভারতের বেশিরভাগ অঞ্চলে বিস্তৃত, মানে দেখতে পাচ্ছ ম্যাপেই কালোটা কিন্তু বেশি অঞ্চলে আছে, এখানে কিন্তু ভারতের বেশি ভাগ অঞ্চলে এই কালো মৃত্তিকা আছে। পশ্চিমবঙ্গে কিন্তু পলিমাটি, মানে গঙ্গা যেহেতু এলাকা তাই পলিমাটি, নদীর আশেপাশে এলাকা কিন্তু পলিমাটি হয়। মরুমৃত্তিকা মানে কাশ্মীর সরি রাজস্থানের ওদিকে মরুমৃত্তিকা আছে, আর পার্বত্য মাটিতে উপরে পার্বত্য যেখানে অঞ্চল থাকবে সেখানেই পার্বত্য মৃত্তিকা। মাটির সৃষ্টি কী করে হয়? জলবায়ু, আদিশিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের ওপর নির্ভর করে মাটি তৈরি হয়। মাটি তৈরিতে অনেক সময় লাগে, যত বেশি সময় ধরে মাটি তৈরি মাটি হতে পরিণত হয়। এবার এই মাটিগুলো সম্পর্কে যেগুলো বললাম, এই মাটিগুলো সম্পর্কে কিছু লেখা আছে, এগুলো মেনলি বেশি কিছু পড়ার দরকার নেই, কয়েকটা পয়েন্ট জেনে যাও তাহলেই হবে। পলিমৃত্তিকা এটা হয় সব থেকে উর্বর, এটা মাথায় রেখো, পলিমৃত্তিকা সব থেকে উর্বর হয়। এটা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখবে, এরকমভাবে প্যারাগ্রাফ লিখবে না, পয়েন্ট পয়েন্ট করে লিখবে। ফার্স্ট পয়েন্ট কি? নদীবাহিত পলি থেকে সৃষ্টি হয়। পলি মাটি উর্বর হওয়ায় মাটি প্রায় সব রকম ফসল চাষ করা যায়। উর্বর নবীন পলি মাটিকে খাদার বলে, অনুর্বর প্রাচীন পলি মাটিকে ভাঙর বলে। এটা উর্বর কেন আর নবীন কেন এটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। পলি মাটি নদীর ধারে সৃষ্টি হয়, ধরে নাও একটা নদী আছে এখানে, এক মিনিট, কোনো নদী প্রবাহিত হচ্ছে, ওকে নদী প্রবাহিত হচ্ছে, এই দিকের অঞ্চলটা হচ্ছে স্থলভাগ, এই স্থলভাগে এই সাইডের অঞ্চলটাকে বলে হচ্ছে খাদার, মানে নবীন পলি মাটি। এবার খাদারটা যেহেতু নদীর সঙ্গে থাকে, মানে নদীর সঙ্গে মানে লেগে থাকে, গা ঘেঁষে, নদীর সঙ্গে গা ঘেঁষে থাকে, এখানে কিন্তু নতুন পলি বালি কাঁকড় জমতে থাকে, তাই জন্য এখানে মাটিটা চেঞ্জ হতে থাকে, যেহেতু নতুন পলি কাঁকড় জমছে তাই জন্য মাটির উর্বরতা বাড়তে থাকে, তাই জন্য একে নবীন পলি মাটি বলে। আর এখান থেকে দূরে যে জায়গাগুলো এখানকে বলে ভাঙর, ভাঙর, এখানে কিন্তু পলিমাটি চেঞ্জ হতে পারে না, কারণ নদী থেকে দূরে অবস্থিত, নদীর পলিমাটি কিন্তু এখানে যেতে পারে না, নতুন পলিমাটি, তাই জন্য এটাকে প্রাচীন পলিমাটি অঞ্চলে বলে, এটা হচ্ছে মেন কারণ। এবার কালো মৃত্তিকা, কালো মৃত্তিকার পয়েন্টগুলো কীরকম হবে? ব্যাসাল্ট শিলা দিয়ে গঠিত এই মাটি, ব্যাস, জল ধারণ ক্ষমতা খুবই বেশি, মাটি যথেষ্ট উর্বর, তুলো, আখ, চীনাবাদাম এসব চাষের জন্য আদর্শ, হয়ে গেল, ব্যাস। লাল মাটি রূপান্তরিত ছিল বহু বছর ধরে চূর্ণ বিচ্ছিন্ন মাটির সৃষ্টি করে, লোহার পরিমাণ বেশি বলে রং লাল, এটা কিন্তু মেন পয়েন্ট দেবেই, ফেরাস অক্সাইডের পরিমাণ মেনলি বেশি থাকে বলে এই মাটির রং লাল হয়। চাষাবাদ কম করা যায়, বেশি চাষাবাদ করা যায় না, জলসেচ দিয়ে করতে হয়। রাগি, বাদাম, তামাক, ধান, ছোলা এসব চাষ হয়। ল্যাটেরাইট মাটি, উষ্ণতা খুব বেশি, বৃষ্টিপাত খুব যুক্ত অঞ্চলে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে কিন্তু এই মাটির সৃষ্টি হয়। ট্রেন যদি কোয়েশ্চেন দিতে পারে ল্যাটেরাইট মাটি কোথায় সৃষ্টি হয়, তাহলে দেবে যেই অঞ্চলে খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত এবং যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে কিন্তু এই মাটির সৃষ্টি হয়। বইয়ের পুরো পাই টু পাই লাইন তুলে দেবে না, নিজের মধ্যে গুছিয়ে লিখবে, তাহলে কিন্তু নম্বরটা পাবে। এতেও কিন্তু লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে, এই মাটির রং কিন্তু গাঢ় লাল হয়। এই মাটি প্রচুর অনুর্বর, চিনাবাদাম এসব চাষ করতে লাগে। ছোটনাগপুর মালভূমি যেটা বললাম তোমাদের, এখানে কিন্তু এই মাটি দেখা যায়। মরু অঞ্চলের মাটি খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে মাটি সৃষ্টি হয়। এই মোটা দানা ও ছিদ্রযুক্ত, মানে বৃষ্টির জল পড়লেই মাটি ভেতরে চলে যাবে, জল ধারণ ক্ষমতা কিন্তু প্রচুর কম, আর এই মাটি অনুর্বর হয়, শুষ্ক শুষ্ক হয়, তাই অনুর্বর, পলেই থাকে না। আর পার্বত্য অঞ্চলের মাটি অনুর্বরই হয় বলতে গেলে, আর্দ্র জলবায়ু মাটি সৃষ্টি হয়, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, চা, কফি এসব চাষ ভালো চাষ হয়। ওকে, ব্যাস এইটুকু করলেই যথেষ্ট, এর বেশি কোয়েশ্চেন আসে না এখান থেকে।
মাটি ক্ষয়, মাটি এত ইম্পর্টেন্ট জিনিস, তাও মাটি ক্ষয় হচ্ছে। এই মাটি ক্ষয়টা কী করে হয় সেটা আমরা এখানে পড়বো, মানে বেশি কিছু দেওয়া নেই মাটি ক্ষয় সম্পর্কে। মাটি ক্ষয় মেনলি বৃষ্টিপাতের জন্য। ওকে, প্রধান কারণ বৃষ্টিপাত, প্রচুর জোরে যে বৃষ্টিপাত পড়ছে, ধরে না মাটি, এটাও আমি বোর্ডে দেখাচ্ছি। এই মাটি যে বৃষ্টিপাত পড়লে বড় বড় ফোঁটা বৃষ্টিপাত পড়ে, এই বৃষ্টিপাত করে মাটির যে অঞ্চলটাকে ক্ষয় করে দিচ্ছে, ক্ষয়ের ফলে প্রচুর পরিমাণে মাটি গোটা বিশ্বে প্রায় কোটি কোটি টন মাটি এই জন্য ক্ষয় হয়ে যায় বৃষ্টিপাতের জন্য। ওকে, এটা হচ্ছে মেন কারণ, এই বইটা বইয়ে দেওয়া নেই তাই বললাম। আর মাটিকে উপড়ে মানে গাছ উপড়ে ফেলার জন্য, গাছ কাটার জন্য মাটি ক্ষয় হচ্ছে, মানে পশুচারণের ফলেও পরোক্ষভাবে মাটির ক্ষয় হয়। মাটি সংরক্ষণ কেন করা উচিত সব লেখা আছে। মাটি সংরক্ষণ করার জন্য কী কী উপায় গ্রহণ করা উচিত সেটা কিন্তু এখানে লেখা আছে। দেখো, পশুচরণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, মাটি বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত, গাছ কাটা বন্ধ করা উচিত, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত, বেশি ঢালযুক্ত রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। ওকে, এগুলো হচ্ছে সংরক্ষণের উপায়। এবার আসছে আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারতে যে উদ্ভিদগুলো বেশিরভাগ দেখা যায় সেই সব উদ্ভিদ সম্পর্কে আজ আমরা কথা বলবো এই ক্লাসটায়, মানে এই পার্টটায়। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সেটা এখানে লেখা আছে। দেখো, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাকেই বলে স্বাভাবিক উদ্ভিদ। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ। দেখো, সারা বছর ধরে পাতা সবুজ থাকে, মেহগিনি কোথায় কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু ভালো করে পড়বে, মেনলি মুখস্থ করার ব্যাপার। এখানে কোথায় পাওয়া যায়, কেমন বৈশিষ্ট্য, এটা হবে বৈশিষ্ট্য, এটা অবস্থান, কোথায় দেখা যায়, সেগুন কোথায় দেখা যায়, ক্যাকটাস কোথায় দেখা যায়, তারপর এখানে আছে ম্যানগ্রোভ অরণ্য, এটা কিন্তু সুন্দরবনে মেন দেখা যায়, আর পর্বতের নাতিশীতোষ্ণ কোথায় দেখা যায়। এটা তাহলে হয়ে গেলে মেন বোঝানোর কিছু নেই, এটা মেন আমাদের মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে অরণ্য আমাদের বন্ধু। অরণ্যের জন্য আমাদের কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গাছপালার জন্য অরণ্যে মিললে যেহেতু গাছপালা থাকে, ওখানে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, মাটিকে ধরে রাখে, এই জন্য কিন্তু অরণ্য সংরক্ষণ করা কিন্তু প্রচুর পরিমাণে দরকার। যেন ভারত সরকার ও নানা রকম গভর্নমেন্ট অ্যাপ্লায়েন্সেসের দ্বারা অনেক রকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সাহায্যে কিন্তু আমরা অরণ্য সংরক্ষণ করি। যেমন পশুচারণ নিয়ন্ত্রণ করা হয়েছে, চোরা শিকারীদের জন্য বনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু এখনও চোরা শিকার চলে, মানে রাত্রিবেলা বনে ঢুকে গাছপালা কেটে পাচার করে দেয়, এসব কিন্তু এখনও চলে, খুব কম পরিমাণে চলে কিন্তু তাও চলে। আইন করে গাছ কাটা বন্ধ করা হয়েছে। মেনলি 3 ভাগে ভাগ করা হয়েছে, সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, আর একটা হচ্ছে নর্মাল অরণ্য। মেন দুটো ভাগে ভাগ করা হয়েছে, সংরক্ষিত আর সুরক্ষিত। সংরক্ষিত অরণ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না, ওখানে কিন্তু নিয়ম মেনে গাছপালাকে বাড়ানো হয়, চাষ করা হয়। আর সুরক্ষিত অরণ্যে সবাইকে ঢুকতে দেওয়া হয়, মেনলি যে যেমন পারে ইউজ করতে পারবে, কিন্তু একটা নিয়মে ইউজ করা যায় এই সুরক্ষিত অরণ্যে। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, এটা রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্ট ফরেস্ট, অভয়ারণ্য, যেখানে লুপ্তপ্রায় প্রজাতিদের সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য করা হয়, এটা হচ্ছে তাকে বলে অভয় অরণ্য। যেমন জলদাপাড়া অভয়ারণ্য। বা জাতীয় উদ্যান কাকে বলে, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, তাকে জাতীয় উদ্যান বলে। এরকম একটা কিন্তু বোটানিক্যাল গার্ডেনও বলতে পারো। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। আর এখানে এরকম কিছু আসে না, পরিযায়ী পাখিটা পড়ে নেবে। ভারতের কৃষিকাজ সম্পর্কে লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট পার্ট এটা আমাদের, না লাস্ট পার্ট না আরও আছে। ওকে, এই কৃষিকাজ সম্পর্কে একটু আলোচনা করবো। নানা রকম পদ্ধতিতে ভারতে কৃষিকাজ হয়। ওকে,
খাদ্য ফসল হিসাবে ভারতে কী কী চাষ হয়? খাদ্য ফসল হিসাবে ধান, গম, মিলেট। সবজি হিসাবে আলু, পটল, বেগুন। মেন ফসলগুলোর নাম দেওয়া আছে। পানীয় হিসাবে চা, কফি। তন্তু জাতীয় হিসাবে পাট, তুলো। চা কিন্তু দার্জিলিংয়ের চা সবথেকে উন্নত মানের চা। আসামে কিন্তু সবথেকে বেশি চা চাষ হয়, আর কফি ওখানেই বেশি হয়। কফি অবশ্য পাঞ্জাবের দিকেও হয়। অন্যান্য ফসল ডাল, তৈলবীজ, রবার, মিলেটও হয়। আর ঝুম চাষ কাকে বলে এখান থেকে কোশ্চেন দিতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী বন এদের করিয়ে আলু, সবজি চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তার অন্যত্র চলে যায়, একে বলে ঝুম চাষ। এবার এখানে কয়েকটা মেন ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কৃষিজ ফসল ধান। ধানের এখানে বৈশিষ্ট্য দেওয়া, ধান কখন চাষ করতে হবে। ধানের জন্য উষ্ণতা লাগে 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি। বৃষ্টিপাত লাগে পয়েন্ট করে লিখবে। ধানের যে উষ্ণতা হেডিং দিয়ে লিখবে 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত 150 থেকে 300 সেমি। মাটি দোআঁশ মাটি হলে ভালো হবে। জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। চাষের জন্য ধান চাষে কিন্তু জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। এটা কিন্তু শুধুমাত্র ধানেই মেনলি প্রয়োজন হয়, জমিতে জল দাঁড়িয়ে থাকা। পশ্চিমবঙ্গ কোথায় হয়? পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু এসব জায়গায় হয়। এবার আসছে গম। গমে কিন্তু উষ্ণতা কম লাগে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। বৃষ্টিপাত হালকা কম লাগে, বেশি কম লাগে না। এতে কিন্তু 150 থেকে 250 হবে। মেনলি নতুন বইগুলোতে 250 লেখা আছে। আর এটা 50 থেকে 100, 50 থেকে 150 হবে। এটা 150 পড়ে নাও তোমরা বইয়ে একটু। 150 হবে, কারণ উঁচু ক্লাসের বইয়ে 150 দেওয়া আছে। তো উঁচু ক্লাসের বইয়ে ভুল থাকতে পারে না সহজে। 150 পড়বে, কারণ 50 থেকে 100 কম হয়ে যাচ্ছে একটু। উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি। এই লাইনগুলো মিস করবে না। চুনযুক্ত দোআঁশ মাটি পরীক্ষায় আসতে পারে। কৃষিজ ফসল মানে এটা কোয়েশ্চেন দিতে পারে। ভৌগোলিক অবস্থা লেখো। ধান চাষে ভৌগোলিক অবস্থা, এই কয়েকটা পয়েন্ট লিখতে হবে তোমাদের। কোথায় হয়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পাঞ্জাব। উত্তরপ্রদেশ, হরিয়ানা বেশিরভাগ অঞ্চলে হয়। গম চাষ কিন্তু পাঞ্জাবে বেশি হয়। হ্যাঁ, পাঞ্জাবে বেশি হয় গম চাষ। আর জোয়ার, বাজরা, রাগি এই তিনটাকে মিলেট বলে। ওকে, একসঙ্গে মিলেট বলে। বেলে মাটি ও বেলে দোআঁশ মাটিতে তৈরি হয়। এটা কম আছে পরীক্ষায়, ডালও কম আছে, পড়ে নেবে এগুলো একটু। আর এখানে পাট চাষটা আসতে পারে, আখ চাষ আসতে পারে, তুলো চাষ আসতে পারে। এগুলোতে উষ্ণতা কিন্তু প্রায় সেম লাগে, একটা দুটো মনে রাখবে হয়ে যাবে। আর বৃষ্টিপাতও কিন্তু প্রায় সেম লাগে। আর আখ চাষের জন্য কিন্তু নাইট্রোজেনযুক্ত মাটি লাগে, দোআঁশ মাটি, মানে সার দিতে হয় এই মাটিতে। উত্তরপ্রদেশ, বিহার এসব জায়গায় কিন্তু এটা পরিমাণে চাষ হয়। চা চাষটা কিন্তু পরীক্ষা কিন্তু আসে, ভেরি ইম্পর্টেন্ট। চাষ আসে কিন্তু 20 থেকে 30 ডিগ্রি উষ্ণতার দরকার। 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত দরকার। উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু জমি, হিউমাস্ত জলযুক্ত দোআঁশ মাটি। চা চাষের জমিতে কিন্তু জল দাঁড়িয়ে রাখা একদমই প্রয়োজন নয়। চা চাষে যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু চা চাষের ক্ষতি করে। আর চা চাষের জমিতে কিন্তু বড় বড় গাছ লাগানো হয়, যাতে ডাইরেক্ট সূর্যের রশ্মি চা চাষে না পড়ে। ডাইরেক্ট সূর্যের রশ্মি চা চাষে পড়লে কিন্তু চা গাছের ক্ষতি করে। তারপর কফিরও সেম জিনিস। কফি আর চায়ের না বৈশিষ্ট্যগুলো সেম আছে পুরো। তোমাদের কাছে যদি সহায়িকা বই থাকে দেখবে প্রায় সেম বৈশিষ্ট্য থাকে, কিন্তু কফির উষ্ণতা কিন্তু একটু কম লাগে অ্যাপারেন্টলি চায়ের থেকে। বৃষ্টিপাতও প্রায় সেম, এখানে সেমই দিয়ে দিচ্ছে পুরো। আর এটাও কিন্তু মাটিটাও প্রায় সেম লাগে। এটা কিন্তু কর্ণাটকে ভালো হয়, কেরালাতে প্রচুর পরিমাণে হচ্ছে এখন। গরমকালে আম লিখে দেবে, ঠিক আছে? আম, গরমকালে আম, শীতকাল কমলা লেবু। এবার ভারতের জনবসতি মানে জনজাতি, এখানে একটা ম্যাপ দেওয়া আছে, জনজাতি কোথায় কীরকম মানুষ বসবাস করে সেরকম একটা ম্যাপ দেওয়া আছে। দেখতে পাচ্ছ অনেকগুলো, আমরা প্রথমেই পড়েছিলাম ভারতে 22টা স্বীকৃতি দেওয়া ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজগুলো হিসাবে কিন্তু ভারতের জনবসতি হয়েছে, মানে রাজ্য ভাগ করা হয়েছে। যে জনবসতিগুলো এখানে দেওয়া আছে। আদিবাসী কারা, এই কোশ্চেনটা আসতে পারে। বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে চলে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। ওকে, তাদের বলে আদিবাসী। এখানে একটা গল্প দেওয়া আছে, গল্পটা পড়বে তোমাদের ইচ্ছা হলে।
এখানে কোথায় কোথায় বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কোথায় কোথায় কী ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেটা দেওয়া আছে। সব থেকে বেশি ইউজ হয় হিন্দি, তারপর ইউজ হয় বাংলা। ওকে, সব থেকে বেশি হিন্দি, সে প্রায় 60% ভারতে হিন্দি ইউজ হয়, মানে ভারতে না, জনসংখ্যা হিসেবে 60% লোক হিন্দি ইউজ করে, 15% লোক বাংলা ইউজ করে। বাংলা কিন্তু সেকেন্ড মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে। ওয়ার্ল্ডেও কিন্তু বাংলা র্যাঙ্কিং ভালো, কারণ বাংলাদেশও যুক্ত হয়ে যায়। 9 কোটি লোক কিন্তু বাংলাদেশেও থাকে, 9 কোটির বেশি লোক থাকে বাংলাদেশে, জনসংখ্যাটা মনে নেই বাংলাদেশে। সো ওয়ার্ল্ডেও কিন্তু বাংলার র্যাঙ্কিং একটা ভালো, আর ভারতে 2 নম্বর ল্যাঙ্গুয়েজ বাংলা। আর ভারতে কিছু জাতীয় দিবস দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে অবভিয়াসলি। 15ই আগস্ট, 2রা অক্টোবর, 22শে জানুয়ারি। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কোনো একটা ধর্মকে কিন্তু ভারত স্বাধীন স্বীকৃতি দেয় না, একটা ধর্মের দেশ নয়। ভারত কিন্তু যে কোনো ধর্মের লোক ভারতে এসে থাকতে পারে, তাই কিন্তু ভারতকে বলা হয় ধর্মনিরপেক্ষ দেশ। এখানে মেনলি হিন্দুরা থাকে, হিন্দুদের জনবসতি বেশি, তারপর ইসলাম একটু কম, খ্রিস্টান একটু কম, আর জৈন, বুদ্ধ, শিখ এরা কিন্তু প্রচুর পরিমাণে কম থাকে। মেনলি থাকে হিন্দু আর কিছু কিছু ইসলাম। আর ধর্মীয় উৎসব নেওয়া আছে, দীপাবলি, হোলি, ইসলামে ঈদ উল ফিতর, মহরম। অনেকে হয়তো জানতো না খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিনটা খ্রিস্টানদের, এটা অনেকেই জানে না, এখন জেনে গেলে তোমরা। আমিও জানতাম না পড়ার আগে। ওকে, তাহলে কি আমাদের এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল আজকের ক্লাসে। তো এই ক্লাসটা অনেকটা বড় হলো। তোমাদের কোনো ডাউট থাকলে বলো এই চ্যাপ্টারটা থেকে। এই চ্যাপ্টারে কিন্তু লং কোয়েশ্চেনের দিকে বেশি শর্ট কোয়েশ্চেন আসে। লং কোয়েশ্চেন যেগুলো আসে তোমাদের বলে দিলাম, চাষের অনুকূল পরিবেশ, এটা কিন্তু লং কোয়েশ্চেন আসতে পারে। চাষের অনুকূল পরিবেশ কিন্তু ক্লাস 10 মাধ্যমিকেও আসে, সো ভালো করে পড়বে। মেনলি পড়ার কিছু দরকার পড়ে না, নর্মাল ব্যাপার ওটা। ওকে, এখানে জাস্ট পড়ে নিয়ে রিডিং পড়ার মতো পড়বে, তার পেরে যাবে। আর এই পার্টটা দেখে না বেশি কোয়েশ্চেন আসে না। আর এখানে এই সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য, এগুলো থেকে হালকা ফুলকা কোয়েশ্চেন আসে। আমি তোমাদের ভারত চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা কোয়েশ্চেন অ্যানালাইজ করে তোমাদের ভিডিও নিয়ে আসবো, যেখানে ভারতের সব কটা কোয়েশ্চেন থাকবে, সেরকম একটা ভিডিও নিয়ে আসবো। রিসেন্টলি তাড়াতাড়ি করে আনার চেষ্টা করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এই ভিডিওটা কিন্তু আসবে আমাদের চ্যানেলে, ওই ভিডিওটা আসবে। আজকে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, তাই মুখে ব্যথা হচ্ছে, সিরিয়াসলি বলছি, মুখে ব্যথা হচ্ছে। অনেকক্ষণ ধরে বকর করছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মনে হয় ভিডিওটা। এরপর লু আদি কোয়েশ্চেনটা পড়বে, তাহলে হয়ে গেল আমাদের চ্যাপ্টারটা শেষ। আর একটা কথা বলছি যেটা পরীক্ষায় আসে না, সেটা হচ্ছে ভারতের ম্যাপটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ভারতের ম্যাপ কিন্তু তোমাদের যতদিন ভূগোল নিয়ে পড়বে, ভারতের ম্যাপ কিন্তু লাগবে। ভারতের ম্যাপ কিন্তু মনে রাখার ট্রাই করবে, পুরো ভারতের ম্যাপটা। ওকে, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই। আবার বলছি, কোনো ডাউট থাকলে, কোনো কোয়েশ্চেন আটকে গেলে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার, রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ওকে, আর এখানে একটা কোয়েশ্চেন আছে দেখতে পাচ্ছ, নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে। এখানে কিন্তু সীমানা ম্যাপ দেখে উত্তর লিখতে হবে। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশ স্পর্শ করছে। পশ্চিমবঙ্গ এখানে কোন কোন রাজ্য স্পর্শ করছে, মেঘালয় স্পর্শ করে, সিকিম স্পর্শ করে, আসাম স্পর্শ করে, তারপর এখানে আসাম স্পর্শ করে, আর ত্রিপুরা স্পর্শ করে, মিজোরাম করে না। ওকে, এই কয়েকটা রাজ্য করে না, সিকিম মনে করে না, সিকিম লিখবে না। তারপর এখানে একটা কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনটা তোমাদের বলে দিলাম। আর ওকে, এখানে অন্তর্বাহিনী নদী আর পূর্ববাহিনী নদী লেখা আছে। নর্মদা আর তাপি, এই দুটো নদী কিন্তু অন্তর্বাহিনী, মানে পশ্চিম বাহিনী নদী। প্রবাহের দিক পূর্ব, সবকটা নদী পূর্ব দিকে প্রবাহিত হয় এখানে, কিন্তু একমাত্র নর্মদা ও তাপি এখানে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটা কিন্তু মাথায় রাখবে। দুটো কিন্তু পশ্চিম বাহিনী নদী, আর বাকি সব পূর্ব বাহিনী নদী। আর এখানে কিন্তু উৎসগুলো কোয়েশ্চেনে দিতে পারে, এমসিকিউতে দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম তখন বলা হয়নি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ নাহলে পারবে না, এখানে কিন্তু উৎসগুলো ভালো করে পড়বে। ওকে, তাহলে আর কিছু তো এখানে দেখতে পাচ্ছি না ইম্পর্টেন্ট।
সবই তো বলেছি মোটামুটি। ওকে, এখানে একটা জিনিস বলিনি, সবুজ বিপ্লব এটা পরীক্ষা আসে না তাই জন্য বলিনি। সবুজ বিপ্লব হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, ওকে, 1960-তে, মানে 60-এর দশকে লেখা আছে। 1960 খ্রিস্টাব্দে সবুজ বিপ্লব হয়েছিল। ফলে গম চাষটা মেনলি বেড়েছিল পাঞ্জাবে গম চাষটা প্রচুর পরিমাণে বেড়েছিল। সবুজ বিপ্লব ব্যাপারটা কী হচ্ছে, আগে কিন্তু কৃষির ব্যবস্থা উন্নত ছিল না, জলসেচ ব্যবস্থা কিছুই ছিল না, বৃষ্টিপাত না হলে চাষও বন্ধ হয়ে যেত, তাই কিন্তু বেশি উন্নতি ছিল না কৃষির। কিন্তু সবুজ বিপ্লব হওয়ার পর প্রচুর পরিমাণে চাষবাস করা হলো, উন্নত উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হলো, সার ব্যবহার করা হলো, জলসেচ ব্যবহার করা হলো, উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলো। ফলে উৎপাদনে বহুগুণ বেড়ে যায়, উৎপাদনটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এই উৎপাদনের রঙটা মানে মেনলি গাছপালার রঙ সবুজ হওয়ায় এই বিপ্লবটার নাম কিন্তু সবুজ বিপ্লব দেওয়া হয়েছে। ওকে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা পড়ে নিন। ইম্পর্ট্যান্ট নয়, এটা পরীক্ষা আসে না, অত না দেখেছি পরীক্ষা আসে না। আর এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ করা তাই কী বলে? ধাপ চাষ বলে। ওকে, ধাপ চাষ। ওকে, হ্যালো, শব্দ শক্ত তোমরা করে নিও, তাহলে কি আমাদের চ্যাপ্টার শেষ। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আমার চ্যানেলে সবথেকে বড় ভিডিও এটা, আপাতত সবথেকে বড় ভিডিও, জানি না এরপরে আর কোনো বড় ভিডিও রেকর্ড হবে কি না। এটা অনেক বড় ভিডিও, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে এটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।